হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আমরা আজকে কেপলারের সূত্র দেখতে যাচ্ছি মহাকর্ষ অভিকর্ষ চ্যাপ্টারের। যে এটা খুব ইম্পর্টেন্ট, অনেক বেশি ইম্পর্টেন্ট। যে তিনটা সূত্র আছে, এই তিনটা সূত্র দিয়ে আসলে অনেক ম্যাথ আসে, উপসূর অনুসূর রিলেটেড ম্যাথ আসে আর কি। তারপর একটা গ্রহ সূর্য থেকে এত দূরত্বে থাকলে আর একটা গ্রহ যদি তার থেকে বেশি দূরত্বে থাকে, তাহলে একটার পর্যায়কাল এত হলে আর একটার পর্যায়কাল কত হবে। তো ফার্স্ট কেপলার আসলে একটা যুগান্তকারী সূত্র দিছিল। সেটা হচ্ছে যে আমাদের আগে যে কনসেপ্টটা ছিল যে সূর্যের চারিদিকে পৃথিবী কিংবা অন্য কোনো গ্রহ উপগ্রহ কতগুলা বৃত্তাকার কক্ষপথে ঘুরতেছে আর কি, ঠিক আছে। কিন্তু সে বলছিল, কেপলার বলছিল একটা উপবৃত্তাকার কক্ষপথে ঘুরতেছে। তো এই জিনিসটা দিয়ে মোটামুটি যে প্র্যাকটিক্যাল ঘটনা পৃথিবীর ক্ষেত্রে ঘটে কিংবা অন্যান্য গ্রহ উপগ্রহগুলোর ক্ষেত্রে ঘটে, সেটা খুব সুন্দর মতো করে এক্সপ্লেইন করা যায় আর কি। হ্যাঁ, তো আজকে আমাদের টার্গেট হচ্ছে যে আমরা একটা ক্লিয়ার কনসেপ্ট নেওয়ার চেষ্টা করবো আর কি, ঠিক আছে। যে এই সূত্রটা কেন এমন, হ্যাঁ, কিভাবে আসছে সূত্রটা। বইয়ে হয়তো অনেক প্রুফ আছে, দেখা গেছে যে বইয়ে তোমরা হয়তো খেয়াল করবা যে থার্ড যে লটা ছিল সেই লটা আসলে বইয়ে প্রুফ দেওয়া আছে তোমার একটা বৃত্তাকার চিন্তা করে। কিন্তু কেপলার তো প্রথম সূত্রেই বলে দিছিল, আমরা সেই প্রথম সূত্রটা দেখবো কিছুক্ষণ পরে। সে প্রথম সূত্রে বলছিল যে পৃথিবী সূর্যের চারিদিকে সূর্যকে একটা উপবৃত্তের উপকেন্দ্রে রেখে সে একটা উপবৃত্তাকার কক্ষপথে ঘুরতেছে। কিন্তু তৃতীয় সূত্রটা যখন বইয়ে প্রুফ করছে, তখন পৃথিবীকে ধরে নিচ্ছে যে পৃথিবী একটা বৃত্তাকার কক্ষপথে ঘুরতেছে। তাহলে তো সেইখানেই কেপলারে মনে করো যে তোমার প্রথম সূত্রের কবর দিয়ে দিল আর কি। তো যাই হোক, আমরা এটার সমালোচনা করতে চাই না। আমরা চাই যে অ্যাকচুয়াল জিনিসটা যেটা কেপলার যেটা বলছে সেই জিনিসটা দিয়ে আমরা কিভাবে শিখতে পারি আর কি। হ্যাঁ, তো পুরো ভিডিওটা হয়তো একটু বড় হতে পারে, লেন্দি হতে পারে, তো তোমাদের পুরোটা আমাদের সাথে থাকতে হবে। আসলে জিনিসগুলো খুব ইন্টারেস্টিং, তোমরা আজকে দেখলে অবশ্যই এই ভিডিওটা ভালো লাগবে আর কি। তো অবশ্যই তোমাদের ফ্রেন্ডদের সাথে শেয়ার করবা। শুরু করি আমরা তাহলে। ফার্স্ট কেপলারের প্রথম যে সূত্রটা ছিল সেটা অলরেডি বললামই, যে পৃথিবী সূর্যকে একটা উপকেন্দ্রে রেখে উপবৃত্তের সে একটা উপবৃত্তাকার কক্ষপথে ঘুরতে থাকে। মানে জিনিসটা যে আমরা যদি, তোমরা হয়তো জানো যে উপবৃত্ত দেখতে কেমন। উপবৃত্ত দেখতে টাইপ অফ একটা ডিমের মতো আর কি। হ্যাঁ, মানে জিনিসটা যে আমরা যদি এই যে এটাকে যদি আমরা একটা উপবৃত্ত চিন্তা করি, এই যে এটাকে যদি আমরা একটা উপবৃত্ত চিন্তা করি, তাহলে এই উপবৃত্তের তোমার দুইটা উপকেন্দ্র আছে, আমরা সবাই জানি। হ্যাঁ, একটা উপকেন্দ্র কোথায় বলে, একটা এইখানে, একটা কোথায়, এই পাশে। তো এই পাশে কোথাও একটা জায়গায় যদি সূর্য থাকে, তাহলে পৃথিবী সূর্যকে এরকম একটা উপকেন্দ্রে রেখে এইখানে কোথাও একটা জায়গায় আছে পৃথিবী ঘুরতেছে, ঠিক আছে। এটা তোমার পৃথিবী, সরি, এটা তোমার পৃথিবী। হ্যাঁ, এটা তোমার সূর্য, বুঝা গেছে। তো পৃথিবী এইভাবে করে সূর্যকে ঘুরতেছে। একটু তাহলে খেয়াল করো তো, যে পৃথিবী যখন ঘুরতেছে, এটাই আসলে ছিল প্রথম সূত্র কেপলারের। ফার্স্ট যে সূত্র ছিল, এটা অবজার্ভ করা হয়েছে যে তোমার পৃথিবী এরকম একটা উপবৃত্তাকার পথে সূর্যকে রেখে, সূর্যকে কোথায় রাখছে দেখো, একটা উপকেন্দ্রে। হ্যাঁ, এর জন্য তোমার উপবৃত্তের কিছু একেবারে বেসিক যে জিনিস, সেই জিনিসগুলো একটু জানা লাগবে। আমরা হয়তো অনেকেই জানি যে উপবৃত্ত তিনটা কণিকের একটা, মানে কণিক তিন টাইপের আমরা দেখছি বইয়ে আছে। একটা পরাবৃত্ত, একটা উপবৃত্ত, একটা অধিবৃত্ত। তো উপবৃত্তের যে কমন একটা সমীকরণ আছে, আমরা কিন্তু জানি সেটা কি বলতো, x স্কয়ার বাই a স্কয়ার প্লাস y স্কয়ার বাই b স্কয়ার ইকুয়াল টু কত, 1। হ্যাঁ, তাহলে এইখান থেকে এই যে ডিসটেন্সটা, মানে এই যে ডিসটেন্সটা, এই ডিসটেন্সটা এইটুকু কত বলো, a। হ্যাঁ, আর এখান থেকে এই যে এইটুকু কত, মানে এই পাশে যে ডিসটেন্সটা, এইটুকুও কিন্তু কত বলো, এইটুকু তোমার a। তো এই যে ডিসটেন্সটা, পুরো যে দৈর্ঘ্যটা, এটাকে আমরা বলি বৃহদক্ষের দৈর্ঘ্য। বৃহদক্ষের দৈর্ঘ্য কত বলো, 2a। হ্যাঁ, আর b কোনটা দেখো তো, b এখান থেকে শুরু করে এই যে এতটুকু b, মানে এতটুকু b, আবার এতটুকু b। তো এই যে পুরো যে দৈর্ঘ্যটা, এখান থেকে এই পর্যন্ত যে দৈর্ঘ্যটা, এটাকে আমরা বলি 2b কিংবা ক্ষুদ্র অক্ষের দৈর্ঘ্য আর কি। মাইনর অ্যাক্সিস লেন্থ, এটা মেজর অ্যাক্সিস লেন্থ, ঠিক আছে। সুন্দর। তাহলে আমাদের এই যে সূর্যকে সে যে উপকেন্দ্রে রাখছে, হ্যাঁ, সূর্যকে সে যে উপকেন্দ্রে রাখছে, উপকেন্দ্রটার স্থানাঙ্ক কিন্তু আমরা জানি। হ্যাঁ, কি জানি বলতো, উপকেন্দ্রের স্থানাঙ্ক আমরা জানি a e 0। ই কি, ই তোমার উৎকেন্দ্রিকতা। ই কি বলো, ই উৎকেন্দ্রিকতা, বুঝা গেছে। তো দেখো, পৃথিবী যখন ঘুরতেছে, এই কক্ষপথে যখন ঘুরতেছে, তখন কিন্তু সে একবার এইখানে আসতেছে।
মানে সবচেয়ে বেশি দূরত্বে একবার আসতেছে, আর একবার কোথায় আসতেছে দেখো, আর একবার হচ্ছে সবচেয়ে কম দূরত্বে থাকতেছে। তো ইন্টারেস্টিং ব্যাপারটা কি যে তোমার এই দুইটা স্থানের একটা নাম আছে, একটা হচ্ছে পেরিহেলম, একটা হচ্ছে এপিলন আর কি, ঠিক আছে? মানে তোমার একটাকে বলে হচ্ছে অনুসুর, একটাকে বলে হচ্ছে উপসুর, অপসুর সরি। মানে অনুসুর কি? অনুসুর হচ্ছে পৃথিবী যখন সূর্যের সবচেয়ে কাছে আসে, ঠিক আছে, সেটাকে আমরা বলি হচ্ছে অনুসুর। আর পৃথিবী যখন সূর্যের সবচেয়ে দূরে থাকে তখন আমরা যে ডিসটেন্সটা সেটাকে আমরা বলি হচ্ছে অপসুর। মানে এই যে যে স্থানটা পৃথিবীর ঘোরার সময় সেটাকে আমরা বলতেছি হচ্ছে অনুসুর, আর এই যে যে স্থানটা এটাকে আমরা বলতেছি হচ্ছে কি বলো, এটাকে বলতেছি হচ্ছে আমরা অপসুর, উপসুর না সরি, তাহলে সাউন্ডে চলে যাবো আবার। তো এখন এই যে যে অনুসুর আর হচ্ছে অপসুর যে স্থান কোথায় সেটা আসলে তোমরা মানে অবশ্যই বুঝতে পারছো জিনিসটা। তো তোমরা যদি একটু ম্যাথমেটিক্যালি দেখার চেষ্টা করো তাহলে দেখো, তাহলে কিন্তু তোমরা বের করতে পারবে আর কি। হ্যাঁ, এখন ধরো তোমাকে যদি একটা অঙ্ক বলে দেয়, ম্যাথ বলে দেয় যে পৃথিবী যে কক্ষপথে ঘুরতেছে সেই কক্ষপথের সমীকরণটা তোমাকে বলে দিছে। হ্যাঁ, তো সেই সমীকরণটা দিয়ে তুমি কি উপসুর কতটুকু আর অনুসুর কতটুকু সেটা কি বের করতে পারো কিনা আর কি। হ্যাঁ, কিভাবে বের করতে পারবো দেখো, খুব সহজ, অলরেডি আমরা জানি। এখান থেকে এইটুকু কত এ, এখান থেকে এইটুকু কত এই, মানে এখান থেকে এইটুকু হচ্ছে কত বলো, এই যে আমরা লিখছি যে স্থানাঙ্কটা সেটা হচ্ছে a0। তাহলে এই এই অবস্থানে মানে অনুসুরের অবস্থানে সূর্য থেকে পৃথিবীর যে ডিসটেন্সটা সেই ডিসটেন্সটুকু কত হবে, মানে এই ডিসটেন্সটুকু কত হবে বলো, এই ডিসটেন্সটুকু হবে হচ্ছে তোমার a মাইনাস এই। আচ্ছা, এখানে একটা ব্যাপার আছে, সেটা হচ্ছে কি যে তোমার উপবৃত্তের ক্ষেত্রে তোমার যে উৎকেন্দ্রিকতা সেই উৎকেন্দ্রিকতার মান কিন্তু অলওয়েজ এক থেকে কি হবে বলো, ছোট হবে। হ্যাঁ, তাহলে এই জিনিসটার ভ্যালুটা কত আসতেছে, a ইনটু 1 মাইনাস কত আসতেছে বলো, e আসতেছে। আর তোমার কাছে যদি জিজ্ঞেস করা হয় তাহলে অপসূরের ডিসটেন্সটা কত, অপসূরের ডিসটেন্সটা বলতে যে পৃথিবী যখন ঘুরতে ঘুরতে সবচেয়ে বেশি ডিসটেন্সে আসতেছে তাহলে তখন তার যে ডিসটেন্সটা সূর্য থেকে সেটা কত। তো সেটা হচ্ছে দেখো, খেয়াল করো যে এখান থেকে এই ডিসটেন্সটা, তো ভাই এখান থেকে এই ডিসটেন্সটা আর এখান থেকে এই ডিসটেন্সটা কত বলো, এইটুকু কত, এটুকু হচ্ছে a, আর এখান থেকে এটুকু কত বলো, এটুকু হচ্ছে a e। তাইলে অপসূরের যে ডিসটেন্সটা সূর্য থেকে পৃথিবীর যে ম্যাক্সিমাম যে দূরত্ব, সবচেয়ে বেশি যে দূরত্ব থাকে সেটা হবে a প্লাস a, কিংবা এটাকে আমরা বলতে পারি a ইনটু 1 প্লাস e। খেয়াল থাকবে। তাহলে আমরা প্রথম সূত্র দিয়ে দেখো, প্রথম সূত্র দিয়ে আমরা কি শিখলাম, প্রথম সূত্র দিয়ে আমরা শিখলাম হচ্ছে যে পৃথিবী উপবৃত্তাকার কক্ষপথে ঘুরতেছে, উপবৃত্তাকার কক্ষপথে ঘূর্ণায়মান। আরেকটা জিনিস সেটা হচ্ছে যে সূর্যকে কোথায় রাখছে, সূর্যকে সে হচ্ছে সূর্যকে উপবৃত্তের একটা উপকেন্দ্রে রাখছে আর কি, ঠিক আছে, সূর্যকে উপবৃত্তের একটি উপকেন্দ্রে রাখছে। ক্লিয়ার? তো এই হচ্ছে, এটা ছিল আমাদের প্রথম সূত্র। তাহলে প্রথম সূত্র দিয়ে আমরা অনুসুরের যে ডিসটেন্স সেটা আমরা পাইলাম, উপসুরের যে ডিসটেন্স সেটা আমরা বুঝতে পারলাম যে পৃথিবী কোথায় হচ্ছে তোমার সবচেয়ে বেশি ডিসটেন্সে কোথায় আর হচ্ছে সবচেয়ে কম ডিসটেন্সে কোথায়। এখন ইন্টারেস্টিং ব্যাপার কি যে আমরা যখন সেকেন্ড সূত্রে আসবো তোমাদের কাছে একটা কোশ্চেন, হ্যাঁ, বলো তো যে পৃথিবী তোমাদের আমাদের নরমাল হিসাব অনুযায়ী আমরা কি জানি, সূর্য আমাদের কি দেয়, প্রচুর পরিমাণ তাপ দেয়। তাহলে তাপগতিবিদ্যা মনে করো যে একেবারে জাহাজ, হ্যাঁ, মনে করো যে সে বিশারদ একেবারে, মানে কি বলে যে গান্ন টান্নকে ছাড়াই গেছে আর কি, সব সূত্র সে জানে। তো এখন তার কাছে মনে হচ্ছে যে সূর্য যখন পৃথিবীর সবচেয়ে কাছে আসতেছে, সরি, পৃথিবী যখন সূর্যের সবচেয়ে কাছে আসতেছে তখন সূর্যর সবচেয়ে কাছে যেহেতু, তাহলে সূর্য থেকে বেশি তাপটা পৃথিবীতে আসতেছে। তো হিসাব অনুযায়ী এই অবস্থানে যখন, তখন কিন্তু কি বলো, পৃথিবীতে গরম অনুভব করার কথা, হ্যাঁ, মানে তোমার বেশি মানে সামার থাকার কথা আর কি। কিন্তু আর এই অবস্থানে যখন, এইখানে যখন, তখন হচ্ছে পৃথিবীর কি থাকার কথা বলো, সূর্য থেকে যেহেতু অনেক বেশি দূরত্বে, তাহলে কি থাকার কথা, তাহলে হচ্ছে এই সময় ঠান্ডা থাকার কথা, মানে সূর্য থেকে যেহেতু বেশি দূরত্বে কাছে না, তাহলে এখানে ঠান্ডা থাকবে। কিন্তু মজার ব্যাপার কি জানো, মজার ব্যাপার হচ্ছে যে অনুসূরে যখন থাকে তখন হচ্ছে পৃথিবীর উইন্টার থাকে, হ্যাঁ, আর অপসূরে যখন তখন হচ্ছে পৃথিবীর সামার থাকে। এই জিনিসটা কেন? হ্যাঁ,
এই জিনিসটা ব্যাখ্যা করার জন্যই আসলে তোমার যে কেপলার যে ছিল সে আসলে সেকেন্ড লটা দিচ্ছে। সে সেকেন্ড লটা আমরা একটু ফিল নিয়ে বোঝার চেষ্টা করি। সেটা হচ্ছে কি যে তুমি বলো তো যে পৃথিবী কি আসলে সবসময় কি একই বেগে ঘুরতেছে কিনা? হ্যাঁ, কোশ্চেন। যদি বৃত্তাকার পথে ঘুরতো তাহলে কিন্তু সে একই পথে ঘুরতো। তো যেহেতু বৃত্তাকার পথে ঘুরতেছে না, তার মানে সে সবসময় একইভাবে ঘুরতেছে না। তাহলে কিভাবে ঘুরতেছে এবং এই জিনিসটা কেন? মানে এই যে অনুসুরে যখন, তখন মানে উইন্টার কেন, আর অপসুরে যখন তখন সামার কেন? হ্যাঁ, তো এটার ব্যাখ্যাটা হচ্ছে যে সেকেন্ড লতে বলা হয়েছে যে কেপলার যেটা বলছে সেটা হচ্ছে পৃথিবী কিংবা অন্য কোনো গ্রহ উপগ্রহ সূর্যকে চারিদিকে কেন্দ্র, সূর্যকে যে কোনো একটা উপকেন্দ্রে রেখে যখন একটা কক্ষপথে ঘুরতেছিল, তখন সে হচ্ছে সমান সময় সমান ক্ষেত্রফল অতিক্রম করবে। আর একটু সহজ করে বলি, এটা এই কথাটারই সহজ ব্যাখ্যা হচ্ছে যে তোমার গ্রহ উপগ্রহ সূর্যকে কেন্দ্র করে যখন ঘুরতেছে তখন তারা বিভিন্ন অবস্থানে বিভিন্ন বেগে ঘুরতেছে। যখন কাছে তখন বেশি বেগে ঘুরতেছে, যখন দূরে তখন কম বেগে ঘুরতেছে। আসো আমরা একটু ব্যাখ্যা করার চেষ্টা করি। এই যে এখান থেকে ব্যাখ্যা করার চেষ্টা করি। দেখো, ধরো যে এই পৃথিবী যখন এইখানে আছে তখন সবচেয়ে কাছে আছে, তাহলে টি সময়ে সে যদি এইখানে যায় তাহলে দেখো, তাহলে সে কোন ক্ষেত্রফলটা অতিক্রম করতেছে? আচ্ছা আমরা এটা মুছে দিই, তার মানে সে এই ক্ষেত্রফলটুকু অতিক্রম করতেছে, এই ক্ষেত্রফলটুকু। তো এই সময়টুকু কতটুকু সময় গেছে বলো? টি সময় গেছে, এখান থেকে এই পজিশনে গেছে। ক্লিয়ার? তাইলে দেখো যে আর পৃথিবী যদি যখন একটু দূরে থাকে তখন সে তাইলে কোন পজিশনে যাবে? এখান থেকে সামান্য একটু দূরে যাবে, সামান্য, খুব বেশি দূরে যাবে না। কেন? তাহলে দেখো তো, খেয়াল করো তো, তাইলে যদি বেশি দূরে যাইতো তাহলে কিন্তু তার যে এই যে এরিয়াটা, এই এরিয়াটা আর এই এরিয়াটা কিন্তু কি হয়ে যেত বলো? এই পাশের এরিয়াটা যদি সে যদি এখানেও যতটুকু দূরত্ব গেছে এখানেও যদি সে সেম দূরত্ব সে যাইতো, ধরো এখানে গেল, তাহলে কি এই ত্রিভুজের ক্ষেত্রফল আর এই ত্রিভুজ তো না, মানে জাস্ট একটা ক্ষেত্র, যে তাহলে এর ক্ষেত্রফল আর এর ক্ষেত্রফল কি সমান হইতো? সমান হইতো না। তো সমান জানি হয়, এই জন্যই আসলে কি বলো, এই জন্যই আসলে এখান থেকে এখানে যখন যাচ্ছে তাহলে দেখো সে এই দূরত্বটা কিন্তু বেশি, এই দূরত্বটা কিন্তু বেশি, কিন্তু এই দূরত্বটা কি সামান্য একটু দূরত্ব। তাহলে কি সে এখানে খুব স্লোলি যাচ্ছে না, এখানে কি খুব ফাস্ট যাচ্ছে? তাহলে কিভাবে ঘুরতেছে বলো তো? থেমে যাচ্ছে, এখানে থামছে, মানে আস্তে, খুব স্লো হয়ে যাচ্ছে, আবার এখানে যে আবার বেড়ে যাচ্ছে, আবার স্লো হয়ে যাচ্ছে, আবার বেড়ে যাচ্ছে, এখানে যে আবার স্লো হয়ে যাচ্ছে। মানে যখন অপসুরে তখন হচ্ছে সে খুব স্লোলি মুভ করতেছে, মানে এখানে যখন তখন সে খুব স্লোলি, মানে বুড়া মানুষের মতো মুভ করতেছে আর কি, ঠিক আছে? আর যখন এখানে যখন যত আস্তে আস্তে কাছে যাচ্ছে তত তার বেগটা বাড়তেছে, বাড়তে এই জায়গাতে তার বেগটা সর্বোচ্চ আর কি, ঠিক আছে? তো এই যে অপসূর্য অবস্থান, এটা মেবি 4 জানুয়ারি এই টাইপের কিছু একটা। তো চিন্তা করতো জানুয়ারি মাসে কিন্তু তোমার, কিংবা ডিসেম্বর মাসে এই টাইম সময় কিন্তু তোমার কি থাকে বলতো? ঠান্ডা থাকে। তাহলে পৃথিবী মানে পৃথিবী যখন অনুষ্কুরের অবস্থানে তখন কিন্তু কি বলো, তখন তার বেগটা সবচেয়ে বেশি, মানে সে সূর্য থেকে খুব দ্রুত তার কাছ থেকে সরে যেতে যাচ্ছে আর কি, ঠিক আছে? মানে এখান থেকে খুব ফাস্ট সরে যেতে যাচ্ছে। তো এই জন্যই হচ্ছে আমরা কি পাই না বলো, সূর্য থেকে যে তাপটা আসে আমাদের এখানে, তো সেই পৃথিবীতে মনে করো যে আমি একজনের গায়ের উপরে পানি ফেলতে যাচ্ছি, হ্যাঁ, কিন্তু সে দৌড়াচ্ছে, কিন্তু তার গায়ে সব পানিটুকু লাগতেছে না। সূর্য ওই রকম আর কি, ঠিক আছে? সূর্য চাচ্ছে পৃথিবীর উপরে মনে করো যে তার হিটটা ফেলতে, কিন্তু যে পৃথিবী কি করতেছে, পৃথিবী অনেক ফাস্ট দৌড়াচ্ছে, অনেক বেশি জোরে মুভ করতেছে, যার কারণে তার উপরে পৃথিবীর সূর্যের যে তাপটা সেটা ঠিক মতো পড়তেছে না। বুঝা গেছে? তো যার কারণে এই অনুসূর অবস্থানে তখন হচ্ছে কি হচ্ছে বলো, তখন হচ্ছে আমরা ঠান্ডা অনুভব করতেছি। আর অপসূরে যখন তখন কি হচ্ছে দেখো, তখন খুব স্লোলি মুভ করতেছে না, মানে সে এইম করে যে হিটটা পৃথিবীর উপর ফেলতেছে কিংবা অন্য কোনো গ্রহ উপগ্রহের উপর ফেলতেছে, তখন পুরো হিটটাই এর কাছে আসতেছে আর কি, ঠিক আছে? সে জাস্ট বসে থেকে, হ্যাঁ, এখানে বসে থেকে সূর্যের তাপ পোহাচ্ছে আর কি, আর স্লোলি হাঁটতেছে, এভাবে চিন্তা করো আর কি। মানে এই রাস্তা দিয়ে সে স্লোলি যাচ্ছে আর সূর্যের তাপ নিচ্ছে। তাহলে সে তো এখানে তার বেগটা কম দেখে, তাহলে এই জন্য আমরা এখানে তখন আমরা কি বলি, তখন হচ্ছে পৃথিবীর সামার, ঠিক আছে? অপসূর অবস্থানে আমরা বলি হচ্ছে সামার, আর অনুসূর অবস্থানে আমরা বলি হচ্ছে এটা হচ্ছে উইন্টার। হ্যাঁ, তা আশা করি তোমরা এই জিনিসটা বুঝতে পারছো। আমরা এখন এটা একটু ডিটেইলসে পড়ার চেষ্টা করব, মানে ম্যাথমেটিক্যাল কিছু অ্যানালাইসিস করার চেষ্টা করব আর কি। তো প্রথম জিনিসটা হচ্ছে কি, তোমার টর্কটা একটু বুঝতে হবে আর কি। আমরা সবাই অবশ্য জানি। তাহলে সেকেন্ড সূত্র দিয়ে আমরা আসলে কি শিখলাম বলো? সমান সময়ে সমান ক্ষেত্রফল অতিক্রম করবে। কি করবে? দ্বিতীয় সূত্র যেটা ছিল,
দ্বিতীয় সূত্র হচ্ছে তোমার সমান সময়ে সমান ক্ষেত্রফল। এগুলো বইয়ে লেখা আছে, ঠিক আছে? তো এই জিনিসটা আসলে বলতে বোঝায় কি যে তার এক এক সময়ে বেগ এক এক রকম। হ্যাঁ, তো এটা হচ্ছে যে ক্ষেত্রফল তার যে পরিবর্তনের হার dA বাই dt যেটা, এটা হচ্ছে একটা ধ্রুবক। ধ্রুবক, ঠিক আছে? এটা হচ্ছে একটা কনস্ট্যান্ট। হ্যাঁ, dA বাই dt মানে সে dt সময় যদি সেম থাকে তাহলে সে অলওয়েজ dA পরিমাণই সে যাবে। হ্যাঁ, মানে dA বাই dt এর যে অনুপাতটা, এই অনুপাতটা অলওয়েজ কি থাকবে বলো? কনস্ট্যান্ট থাকবে। বুঝতে পারছি? ওকে, তো এখন আমরা একটা ইন্টারেস্টিং ব্যাপার দেখি, মানে এটা কিভাবে আসলো, মানে dA বাই dt কেন, আমরা এই জিনিসটা এখন দেখার চেষ্টা করবো একটু। হ্যাঁ, দেখো তোমার আমরা নরমালি ক্ষেত্রফল, ত্রিভুজের ক্ষেত্রফল আমরা কিভাবে বের করি? দেখো আমরা এখানে একটা জাস্ট একটা ত্রিভুজ আঁকার চেষ্টা করি আর কি। এখানে একটা ত্রিভুজ আঁকার চেষ্টা করি। আগে একটা পৃথিবীতে কিংবা অন্য কোনো গ্রহ উপগ্রহ যে উপবৃত্তাকার কক্ষপথ সেটা একটা আঁকি, ঠিক আছে? তো ধরো নাও যে সূর্য যখন হচ্ছে এইখানে, তখন ধরো পৃথিবী হচ্ছে এইখানে। ক্লিয়ার? তো সে ডিটি টাইমে, দেখো খেয়াল করো যে ডিটি টাইমে খুব সামান্য পরিমাণ সামনে গেছে। মনে করো যে এই পরিমাণটুকু সামনে গেছে, এই পরিমাণটুকু সামনে গেছে। কতটুকু সময় গেছে? এইটুকু ডিটি সময়, ঠিক আছে? কে গেছে? পৃথিবী গেছে। কই থেকে কই গেছে? এখান থেকে এখানে গেছে। তো একটু খেয়াল করো তো যে আমরা আগে বুঝে নেই যে টর্কটা আসলে কেন শূন্য। টর্কটা কেন শূন্য? আচ্ছা, টর্ক আমরা বের করি কিভাবে? টাও আমরা বের করি কিভাবে? টাও আমরা বের করি হচ্ছে আর ক্রস কি দিয়ে বলো? এফ দিয়ে। তাহলে এই এফটা হচ্ছে কোন এফ? এফটা হচ্ছে সূর্য কোন গ্রহ উপগ্রহকে কি বলে তার দিকে টানতেছে আর কি। তাহলে এফটা হচ্ছে কোন দিকে? এই দিকে। এদিকে হচ্ছে এফ এর মান। আর আর এর মান কোন দিকে? আর তো হচ্ছে তোমার এই সূর্য থেকে এই যে গ্রহ উপগ্রহ এই দিকে। তাহলে দেখো তো আর আর এফ পরস্পর কত ডিগ্রি কোণ করে আছে? 180 ডিগ্রি। তাহলে আমরা এখানে কি লিখতে পারি? আমরা এখানে লিখতে পারি যে টাউ ইকুয়াল টু হচ্ছে, মানে টাউ এর যদি শুধু আমরা মানটা নেই, টর্কের যদি আমরা শুধু ভ্যালুটা নেই, তাহলে আসবে হচ্ছে আর এফ sin 180 ডিগ্রি। sin 180 ডিগ্রি মান কত বলো? 0। তাহলে টর্কের মান কত হবে বলো? 0 হবে। তাহলে আমরা নিউটনের যে কৌণিক ভরবেগের পরিবর্তনের হার কিসের সমানুপাতিক? টর্কের সমানুপাতিক। তাহলে টর্ক যদি 0 হয় তাহলে কি হবে? কৌণিক ভরবেগের পরিবর্তনের হারটা কি হবে বলো? 0। কৌণিক ভরবেগের পরিবর্তনের হার 0, কোনো কিছু পরিবর্তনের হার 0 মানে কি? সেই জিনিসটা কি ছিল বলো? কনস্ট্যান্ট ছিল। তার মানে আমরা কি শিখলাম এখান থেকে বলো? শিখলাম হচ্ছে কৌণিক ভরবেগ, কৌণিক ভরবেগ কি বলো? ধ্রুবক। মানে আমরা যেটাকে এল বলি আর কি। এল ইকুয়াল টু কি বলো তো? এল ইকুয়াল টু হচ্ছে এম ভি আর। ক্লিয়ার? এম ইকুয়াল টু হচ্ছে এম ভি আর। আচ্ছা, আমরা এখানে এম ভি আর আসলে বলা হয় না, মানে জিনিসটা হচ্ছে কি যে এল ইকুয়াল টু এই যে কৌণিক ভরবেগ যেটা, সেটা হচ্ছে তোমার আর ক্রস পি। কি বলো? আর ক্রস পি। যদি আমরা শুধু মান নেই তাহলে হচ্ছে পি আর সাইন থিটা। পি কি বলো? পি হচ্ছে রৈখিক ভরবেগ। তো রৈখিক ভরবেগ আমরা কিভাবে বের করি? এম ভি দিয়ে। তাহলে এম ভি আর কত আসতেছে বলো? সাইন থিটা আসতেছে। তাহলে এল ইকুয়াল টু কি পাইলাম আমরা? এল ইকুয়াল টু পাইলাম হচ্ছে আমরা এম ভি আর সাইন থিটা। বুঝা গেছে? মানে কৌণিক ভরবেগের যে মানটা সেটা হচ্ছে এম ভি আর সাইন থিটা। ওকে, ফাইন। তো এখন দেখো আমরা এখানে যে জিনিসটা ছিলাম সেটা হচ্ছে যে তোমার ভি এর দিকটা কোন দিকে? ভি সবসময়ের জন্য কি বরাবর ক্রিয়া করে? যে অবস্থানে থাকে সেই অবস্থানে স্পর্শক বরাবর। কি বরাবর ক্রিয়া করে বলো? স্পর্শক বরাবর। ওকে, তাহলে ভি এর সাথে এই যে কোণটা, এটাকে আমরা থিটা চিন্তা করতেছি। কি চিন্তা করতেছি বলো? থিটা। হ্যাঁ, তাহলে তার যে কৌণিক ভরবেগ সেটা কত হবে বলো? এম ভি আর সাইন থিটা। এখন এই এম ভি আর সাইন থিটাটা কিন্তু কি বলো? কনস্ট্যান্ট। বুঝতে পারছি? তো দেখো এই যে এইখানে যে ছোট যে পোরশনটা সেট করছে না, এই যে ডিটি সময়ে যে ক্ষেত্রফলটুকু গেছে, সেই ক্ষেত্রফলটুকুকে আমরা বলতেছি হচ্ছে কি বলো? ডিএ বলতেছি। এখন এই ডি এর মানটা আমরা একটু বাইরে এঁকে বোঝার চেষ্টা করব। বাইরে এঁকে কিভাবে বোঝার চেষ্টা করব? ধরো এই যে এইটুকু একটু বড় করে আঁকলাম, ধরো যে আমরা জুম করে দেখতেছি আর কি। ঠিক আছে, জুম করে দেখতেছি। তো এখন তুমি ধরো যে এই পয়েন্টটা থেকে এই যে এইটুকু ছিল হচ্ছে কত তো বলো? এই যে এইটুকু, এইটুকু। তো তার বেগ যদি ভি হয় আর সে যদি ডিটি টাইমে যায়, দেখো আমরা কিন্তু খুব ছোট টাইমে নিছি। তোমাদের কিন্তু বলা হচ্ছিল যে বেগ এক সময় একরকম। তাহলে তোমার মনে কোশ্চেন আসতে পারে যে তাহলে এই টাইমে আর এই টাইমে বেগ কিভাবে সমান ধরতেছেন আপনি? তাহলে হ্যাঁ,
আমরা এখানে সমবেগের থিওরি ইউজ করব। আমরা সমবেগ কেন ধরতেছি দেখো, ডিটি টাইমে তোমার বেগের কোনো পরিবর্তন হচ্ছে না, মানে ভি ভি থাকতেছে, টাইমটা যেহেতু খুবই ছোট অনেক ছোট আর কি, ঠিক আছে। তো তাইলে তোমার কি বেগের কোনো পরিবর্তন হবে না, ভি কি থাকবে বলো, ভি থাকবে। তাহলে এই যে ডিসটেন্সটুকু, এই ডিসটেন্সটুকু ইকুয়াল টু কি হবে বলো তো, ভি ইনটু কত হবে বলো, ডিটি। ভি ইনটু কত হবে, ডিটি। তো আমরা যদি একটু এখান থেকে পারপেন্ডিকুলার আঁকি, মানে লম্ব আঁকি এই পয়েন্ট থেকে এটার উপরে, ধরো এটাকে আমরা এইচ বলতেছি, ঠিক আছে। তো খেয়াল করো তো কি ছিল জিনিসটা, যে এই যে এতটুকুকেও কিন্তু আসলে সমান সমান চিন্তা করা যায় আর কি, ঠিক আছে। তো তোমার এই যে এই কোণটা ছিল হচ্ছে থিটা, তাহলে এটা কত ডিগ্রি, এই যে এই পাশে যে ছোট একটা কোণ তৈরি হয়েছে এটা হচ্ছে তোমার 180 ডিগ্রি মাইনাস থিটা। তো sin 180 ডিগ্রি মাইনাস থিটা ইকুয়াল টু কি বলা যায় বলো তো, sin 180 ডিগ্রি মাইনাস থিটা, এখানে দেখতে পাচ্ছ যে লম্ব বাই অতিভুজ, লম্ব হচ্ছে কত বলো h, অতিভুজ হচ্ছে কত v ইনটু dt। তাহলে h ইকুয়াল টু কি আসছে বলো, h ইকুয়াল টু আসছে হচ্ছে v dt ইনটু sin 180 মাইনাস থিটা, তার মানে v dt ইনটু হচ্ছে sin 180 মাইনাস থিটা মানে কত বলো, sin থিটা। বুঝা গেছে? মানে আমরা এই যে ছোট ত্রিভুজটা, এই যে ছোট ত্রিভুজটা এটা নিয়ে কথা বলতেছি আর কি, ঠিক আছে। তো তোমাদের এই বাইরের কোণটা, এই যে কোণটা, এই কোণটা ছিল হচ্ছে থিটা, এই কোণটা ছিল হচ্ছে থিটা। তাহলে ভিতরে যে কোণটা তৈরি হয়েছে সেই কোণটা কত ডিগ্রি, 180 মাইনাস থিটা। তবে সেটাই বলতেছি যে ভিতরের কোণটাকে sin 180 মাইনাস থিটা ইকুয়াল টু লম্ব বাই অতিভুজ, এইভাবে চিন্তা করতেছি। বুঝা গেছে? তো এখন এই এসটা আমরা কেন বের করলাম, এসটা বের করলাম হচ্ছে আমরা এই ছোট যে ত্রিভুজটা তৈরি হয়েছে ডিএ, মানে যে ক্ষেত্রফলটা, সেই ক্ষেত্রফলটা বের করার জন্য। তো আমরা ত্রিভুজের ক্ষেত্রফলটা বের করি কিভাবে বলো, হাফ ইনটু ভূমি ইনটু উচ্চতা। হ্যাঁ, হাফ ইনটু ভূমি ইনটু উচ্চতা। তাহলে ডিএ ইকুয়াল টু কত আসতেছে দেখো তো, ডিএ ইকুয়াল টু আসতেছে হচ্ছে হাফ ইনটু ভূমি। ভূমি কাকে ধরবো দেখো, ভূমি হচ্ছে এই যে এই ডিসটেন্সটাকে ধরবো, এই ডিসটেন্সটাকে ধরবো ভূমি। এটাকে আমরা কি বলতেছি বলো, আর। আর হচ্ছে কি, যে তোমার এই সূর্য থেকে যে কোনো একটা গ্রহ উপগ্রহের যে কোনো টাইমের দূরত্ব আর কি, কি বলো, যে কোনো টাইমের দূরত্ব। তাহলে হাফ ইনটু আর ইনটু উচ্চতা, উচ্চতা হচ্ছে কি বলো, এইচ। এইচ ইকুয়াল টু আমরা কি পাইছি, ভি ইনটু ডিটি ইনটু কত বলো, সাইন থিটা। সুন্দর। তাহলে আমাদের ডিএ বাই ডিটি, মানে এই ডিটি কে যদি আমরা এই পাশে নিয়ে আসি, তাহলে ডিএ বাই ডিটি ইকুয়াল টু কত আসতেছে, হাফ ভি আর সাইন থিটা আসতেছে। কি আসতেছে বলো, হাফ ভি আর সাইন থিটা। তাহলে দেখো তো এই যে এই এল ইকুয়াল টু এম ভি আর সাইন থিটা ছিল না, তাহলে ভি আর সাইন থিটা ইকুয়াল টু কত, ভি আর সাইন থিটা মানে যে এখানে যে জিনিসটা পাওয়া গেছে ভি আর সাইন থিটা ইকুয়াল টু কি, এল বাই এম না, কত বলো, এল বাই এম। তাহলে আমাদের এখানে কি আসতেছে, এল বাই কত আসতেছে বলো, 2m। খেয়াল রাখতে হবে কিন্তু, এটা কিন্তু একটা ইম্পর্টেন্ট একটা সূত্র। তো আমরা কি দেখছি যে একটা গ্রহ উপগ্রহ যখন একটা কক্ষপথে ঘুরতেছে, উপবৃত্তাকার কক্ষপথে ঘুরতেছে, তখন তার কৌণিক ভরবেগটা কি বলো, কনস্ট্যান্ট, ঠিক আছে। আর তার ভরটা কি বলো, ভরও কি বলো, ভর হচ্ছে কনস্ট্যান্ট। তাহলে ভরও কনস্ট্যান্ট, কৌণিক ভরবেগও কনস্ট্যান্ট, তাহলে ডি বাই ডিটি কি থাকবে বলো, কনস্ট্যান্ট থাকবে। কিন্তু এটা একটা ফর্মুলা আকারে একটু মাথায় রাখার চেষ্টা করো আর কি, এটাতে আমরা মাঝে মাঝে অঙ্ক করতে আসে আর কি, ম্যাথ আসে, তো এটাতে আমরা ম্যাথ করার চেষ্টা করব। ডি বাই ডিটি ইকুয়াল টু হচ্ছে এল বাই 2m। ক্লিয়ার? ওকে ফাইন। তো আমরা এখন আমরা তো শিখলাম যেহেতু তার কৌণিক ভরবেগটা হচ্ছে কনস্ট্যান্ট, তো আমরা আরেকটা জিনিস একটু দেখার চেষ্টা করব। সেটা হচ্ছে কি বলো, সেটা হচ্ছে তোমার যে এই কৌণিক ভরবেগ দিয়ে আমরা উপসুর আর অনুসুরের বেগ বের করতে পারি কিনা। আসো এটা এই জিনিসটা একটু দেখি। হ্যাঁ, ওকে, আমরা একটু মুছে দেই। হ্যাঁ, আমরা এখানে যা শিখলাম আমি সাইডে একটু লিখে রাখতেছি। হ্যাঁ, তাহলে আমরা দ্বিতীয় সূত্রের প্রুফটা দেখলাম, ডিএ বাই ডিটি কিভাবে কনস্ট্যান্ট থাকে আর কি, ঠিক আছে। আর আমরা যে জিনিসগুলো শিখছি এখান থেকে, সেটা হচ্ছে তোমার এই ডিএ বাই ডিটি মানে ক্ষেত্রফল পরিবর্তন, এটা আরেকটা নাম আছে, সুন্দর একটা নাম আছে ইংলিশে, সেটাকে বলা হচ্ছে এরিয়াল ভেলোসিটি। এরিয়াল ভেলোসিটি কিংবা আঞ্চলিক বেগ, রিজিওনাল ভেলোসিটিও বলা হয় আর কি। এক জায়গায় যেহেতু বেগ এক রকম, মানে আমরা দেখো, আমরা যখন নরমালি বেগ বের করতাম তখন কিভাবে বের করতাম, ভি বাই টি দিয়ে, এস বাই টি দিয়ে, মানে একক সময় কি পরিমাণ দূরত্ব যাচ্ছে, আর এখন হচ্ছে আমরা একক সময় কত ক্ষেত্রফল অতিক্রম করতেছে সেটা বের করতেছে। তাহলে এরিয়াল ভেলোসিটি বলতেছে কিংবা আঞ্চলিক বেগ, যেটাই বলো, তো এটাই ইকুয়াল টু হচ্ছে কি বলো, এল বাই 2m। এই জিনিসটা হচ্ছে একটা কনস্ট্যান্ট। এল হচ্ছে কৌণিক ভরবেগ, এম হচ্ছে গ্রহ কিংবা উপগ্রহের ভর। সুন্দর। তো এখন আসো যে আমরা এই যে এই পয়েন্টটাকে আমরা কি বলতেছিলাম, এই পয়েন্টটাকে আমরা বলতেছিলাম হচ্ছে অনুসুর, আর এই পয়েন্টটাকে আমরা বলতেছিলাম হচ্ছে উপসুর, মানে
পেরিহেলন আর হচ্ছে এফিলন আর কি, ঠিক আছে। তো এই অনুসুর আর অপসুর যে স্থানটা, এই অবস্থানে বেগটা কত হবে? হ্যাঁ, তাহলে এই জায়গায় তার ইয়াটা কি হবে দেখো তো, এখানে তার যে কৌণিক ভরবেগ এল, এখানেও কৌণিক ভরবেগ কত? এল। কিন্তু এখান থেকে যে ডিসটেন্সটা, এই ডিসটেন্সটা কত? r1। এখান থেকে যে ডিসটেন্সটা, এই ডিসটেন্সটা কত? r2। তো এই জায়গায় যখন, তখন তার বেগটা কি বরাবর? এই বরাবর। আর আর কি বরাবর? আর হচ্ছে এই বরাবর, মানে এইদিকে হচ্ছে আর, এইদিকে হচ্ছে কি বলো? ভি। মানে বেগ তো হলো স্পর্শক বরাবর, এটা আমরা জানি। তাহলে আর এর সাথে ভি কত ডিগ্রি কোণ উৎপন্ন করছে বলো তো? 90 ডিগ্রি। এই পয়েন্টে যখন, তখন আর হচ্ছে এইদিকে, ভি হচ্ছে কোন দিকে? এইদিকে, ঠিক আছে। ভি এইদিকে আর এইদিকে, তো এইখানে কত ডিগ্রি কোণ তৈরি করছে? 90 ডিগ্রি। তার মানে এই পয়েন্টে তার যখন কৌণিক ভরবেগ যেটা, সেটা হচ্ছে কি হবে বলো? এম ভি অন আর অন sin 90 আর লিখলাম না, sin 90 মানে তো 1, আর এখানেও তো তার কৌণিক ভরবেগ সমান হবে। তাহলে m ইনটু v2 ইনটু কত আসছে বলো? r2 আসছে। তাহলে দেখো m কাটাকাটি চলে যাচ্ছে। তাহলে আমরা কি পাচ্ছি আসলে? v1 r1 ইকুয়াল টু হচ্ছে কত বলো? v2 r2, ঠিক আছে। এখন দেখো তো যে r1 যেটা ছিল, সেই r1 এর মান কিন্তু আমরা কিছুক্ষণ আগেই লিখছিলাম। r1 ইকুয়াল টু কত বলো তো? এই যে এটা তো উপবৃত্তের সেন্টার, তাহলে এখান থেকে এইটুকু হচ্ছে a, মানে এই উপবৃত্তের যে সমীকরণ, সেটা যদি x² / a² + y² / b² = 1 হয় আর কি, ঠিক আছে। তাহলে এইখান থেকে এইটুকু কত হবে? a। আর এখান থেকে এইটুকু কত হবে? এই যেহেতু উপকেন্দ্রে আছে সূর্যটা, তাহলে r1 = হবে হচ্ছে a - ae, তার মানে বলতে পারি a * 1 - e। আর r2 = কত বলো? r2 = হচ্ছে তোমার এইটুকু প্লাস a, তার মানে হচ্ছে a * 1 + e। বুঝে গেছে? সুন্দর। দেখো আমরা একটা সুন্দর একটা ফর্মুলা অ্যাপ্লাই করব, মানে নিয়ে আসার চেষ্টা করব আর কি। কিভাবে? যে v1 * r1, r1 মানে হচ্ছে কত? a * 1 - e, v2 * হচ্ছে r2, r2 মানে হচ্ছে কত? a * 1 + e। তাহলে a কাটাকাটি চলে যাচ্ছে। তাহলে v1 = কত থাকতেছে? v1 = আসতেছে হচ্ছে v2 * 1 + e / 1 - e। বুঝে গেছে? এটা হচ্ছে একটা সমীকরণ। আচ্ছা, তো এখন দেখো, এখন আমরা কিন্তু তোমার কাজ ক্ষমতা শক্তির চ্যাপ্টারে শক্তির নিত্যতা দেখছি আর কি, ঠিক আছে। তো এইখানে যেহেতু কোনো তোমার এক্সটার্নাল কোনো ফোর্স নাই কিংবা টর্ক নাই, তাহলে আমাদের কোনো শক্তি কি হচ্ছে না বলো? কোনো কৌণিক ভরবেগ, মানে কৌণিক শক্তিতে কোনো কিছু ইউজ হচ্ছে না। তার মানে এইখানে তার টোটাল গতিশক্তি আর বিভব শক্তির যোগফল এই অবস্থানে আর এই অবস্থানে কি হবে বলো? সমান হবে। তো আমরা বিভব শক্তি বের করি কিভাবে? m ভরের একটা বস্তুর বিভব শক্তি বের করি হচ্ছে gmm/r -gmm/r, ঠিক আছে। মানে আমরা যদি এই অবস্থানে বিভব শক্তিটা নেওয়ার চেষ্টা করি, তাহলে সেটা আসবে হচ্ছে কি বলো? -gms, ms বলতে সূর্যের ভর ইনটু পৃথিবীর ভর। পৃথিবীর ভর কত বলো? me, ধরো না আমরা me ধরে নিচ্ছি আর কি, ঠিক আছে। তো me / r, এটা হচ্ছে কি বলো? এটা হচ্ছে তোমার r1 হচ্ছে কি? r1 হচ্ছে এই যে এখানে আমরা দেখছি a * 1 + e। আর এই অবস্থানে তার যে গতিশক্তি, এটা হচ্ছে তার বিভব শক্তি ছিল। গতিশক্তি কত হবে বলো? হাফ me, me মানে ঘুরতেছে কে? পৃথিবী ঘুরতেছে, তাহলে পৃথিবীর গতিশক্তি নিব। me * কত হবে বলো? me * হচ্ছে তোমার v1², ঠিক আছে। তো দেখো আমরা এটা একটু মুছে দেই, কিংবা এই পাশে লিখতে পারি r2 = হচ্ছে a * 1 + e। আচ্ছা, তো এটা হচ্ছে কোন অবস্থানে দেখছি আমরা বলো? অনুসুরে। তাহলে অপসুরেও তার তো কি কাজ করবে বলো? সমান, সেম একই টাইপের কি থাকবে? একই টাইপের মোট শক্তিটা সমান থাকবে। তাহলে এইখানে যখন, তখন তার বিভব শক্তিটা কত দেখো? -gms * me / r2 প্লাস এখানে যে গতিশক্তি, সেটা এখানে গতিশক্তি কত বলো? হাফ me * v2²। তো দেখো আমরা সব জায়গা থেকে me বাদ দিয়ে দিতে পারি। তাহলে me বাদ দিয়ে দিলে তোমার কি থাকতেছে? আর আমরা যদি gms/r2 টাকে এই পাশে নিয়ে আসি, তাহলে আসতেছে হচ্ছে gms, যদি কমন নেই তাহলে আমার আসতেছে হচ্ছে 1/r2 - 1/r1। ক্লিয়ার? 1/r2 - 1/r1 যদি আমরা gms টা এক পাশে সাইডে নিয়ে আসি আর কি, ঠিক আছে। তো দেখো তাহলে এই পাশে কত আসতেছে? এই পাশে আসতেছে হচ্ছে me তো বাদ হয়ে গেছে, তাহলে তোমার থাকতেছে হচ্ছে হাফ ইনটু v2² - v1²। v2² মাইনাস কত বলো? v1। আচ্ছা, এটা হচ্ছে v2, এটা হচ্ছে তোমার v1। একটু বুঝতে হবে জিনিসগুলো আর কি, ঠিক আছে। মানে বেগটা আলাদা আলাদা তো।
ওকে, তো দেখো এখন তুমি যদি এই দুইটা সমীকরণ যদি একসাথে একটু সমাধান করো, মানে মানে যদি একটার মান এখানে নিয়ে যদি বসাও, R1 আর R2 এর মান যদি তুমি একটু বসাও, তাহলে তুমি জাস্ট সমীকরণটা পেয়ে যাবে। কি পাবা দেখো তো, যে আমরা GMS R2 মানে হচ্ছে কত, এই যে জিনিসটা সেটা আর কি, ঠিক আছে, যে এই A ইনটু 1 প্লাস E, মানে 1 বাই A আমরা চাইলে কমন নিতে পারি, তাহলে 1 বাই 1 প্লাস E মাইনাস 1 বাই 1 মাইনাস E, ঠিক আছে। আর এখানে যদি হাফ ইনটু V2 স্কয়ার মাইনাস V1 মানে হচ্ছে কত, V1 মানে হচ্ছে V2 ইনটু 1 প্লাস, মানে V2 স্কয়ার ইনটু 1 প্লাস E হোল স্কয়ার ডিভাইডেড বাই 1 মাইনাস E এর হোল স্কয়ার। এই জিনিসটা যদি করো তাহলে দেখবা যে তুমি V2 পেয়ে যাচ্ছ। V2 কত পাবা, V2 পাবা হচ্ছে রুট ওভার G ইনটু MS বাই A ইনটু 1 মাইনাস E ডিভাইডেড বাই 1 প্লাস E, এরকম একটা জিনিস পাওয়া আর কি, ঠিক আছে। আর যে V1 যেটা পাবা, V1 ইকুয়াল টু পাওয়া হচ্ছে রুট ওভার GMS বাই A ইনটু 1 প্লাস E বাই 1 মাইনাস E, ঠিক আছে। তাহলে দেখো তো, তাহলে তোমার যদি মানে তুমি যদি জাস্ট একটু উপবৃত্ত সমীকরণ জানো, সেই সমীকরণ দিয়েই তুমি কিন্তু কি বের করতে পারো বলো। আর সূর্যের যদি তুমি ভর জানো, সূর্যের ভর সবাই জানে, হ্যাঁ 2 × 10⁻30 এই টাইপের কিছু একটা, তো কোশ্চেনে দেওয়া থাকবে হয়তো, তো তুমি সেই জিনিসটা দিয়ে দেখো যে তার অনুসুরে বেগটা কত আর হচ্ছে অপসুরে বেগটা কত, সেটা বের করতে পারবে। আমরা এখান থেকেও কিন্তু দেখতে পাচ্ছি, দেখো V2 হচ্ছে কোথায়, তার অপসুরে বেগ, হ্যাঁ। তো এই জন্য অপসুরে বেগটা কি হয়েছে দেখো, ছোট হয়েছে, GMS বাই A, GMS বাই দুই ক্ষেত্রেই আছে, কিন্তু এখানে রুটের ভিতরে হচ্ছে 1 মাইনাস E উপরে 1 প্লাস E কি নিচে, ঠিক আছে। তো এটা ছোট, 1 প্লাস E উপরে এই ক্ষেত্রে 1 মাইনাস E কি নিচে, তার মানে এটা হচ্ছে বড়, V1 বড়। V1 কোথায় বড় দেখো, এখানে বড়, ঠিক আছে। তার মানে আমরা এটা প্র্যাকটিক্যালি বুঝতে পারলাম যে আসলে আমাদের অনুসুরে বেগটা হচ্ছে বেশি, অপসুরে বেগটা হচ্ছে কি বলো কম। এখন আমরা থার্ড সূত্রে চলে যাই। থার্ড সূত্র প্রুফটা বইয়ে আছে, হ্যাঁ বইয়ে আছে, আমরা আরেকদিন একটু দেখার চেষ্টা করব। তোমরা যদি না পারো থার্ড সূত্রের যে প্রুফটা, কেপলারের যে থার্ড ল যেটা ছিল, তাহলে আমরা একটু সেটা একটু ডিটেইলসে দেখবো আর কি, ঠিক আছে একদিন, মনে করো। তো যদি না পাও তাহলে অবশ্যই কমেন্টে জানাবা। আমরা কেপলারের থার্ড ল উপবৃত্ত দিয়েই দেখবো, বইয়ে বৃত্ত দিয়ে প্রুফ করা আছে, কিন্তু আমরা উপবৃত্ত দিয়ে দেখবো। তো যারা যারা দেখতে চাও তারা অবশ্যই এখানে এসে কমেন্ট করবো আর কি। তো থার্ড সূত্রটা কি ছিল, তৃতীয় সূত্রটা কি ছিল, সেটা আমরা একটু দেখে নিই আর কি। তৃতীয় সূত্র, ঠিক আছে, তৃতীয় সূত্র ছিল হচ্ছে তোমার পর্যায়কালের বর্গ কোন একটা উপগ্রহ, গ্রহ উপগ্রহ যখন আর কি তোমার এই উপবৃত্তাকার পথে ঘুরতেছিল, সূর্যকে একটা উপকেন্দ্রে রেখে, এখানে কিংবা এখানে রেখে, তো আরেকটা গ্রহ তো সূর্য থেকে আরেকটা দূরেও কোনো একটা উপকেন্দ্র দিয়ে উপবৃত্ত দিয়ে ঘুরতে পারে, রাইট। তো মনে করো যে এখানে ছিল হচ্ছে সূর্য, এটা হচ্ছে সান, এখানে মনে করো যে আর্থ আছে, ঠিক আছে, মানে পৃথিবী আছে। তো এইখানে মনে করো যে তোমার অন্য একটা গ্রহ আছে, XYZ যে কোনো একটা গ্রহ আছে। তো তুমি দেখতে পাচ্ছ যে এই আর্থ থেকে সানের যে ডিসটেন্স সেটা একটু কম, ঠিক আছে, আর এই যে ডিসটেন্সটা, এই ডিসটেন্সটা কিন্তু একটু বেশি, R2 কিন্তু একটু বড়, হ্যাঁ। তো সে কি বলছিল, পর্যায়কাল বলতে আসলে কি বোঝানো হচ্ছে, পর্যায়কাল বলতে বোঝানো হচ্ছে একবার সূর্যকে পুরো একবার প্রদক্ষিণ করে আসতে যে সময়টুকু লাগে, সেই সময়টুকুকে বোঝানো হচ্ছে আর কি, বুঝা গেছে। মানে একবার, মানে আমাদের নরমালি পৃথিবীর 1 বছর বলতে, পৃথিবীর পর্যায়কাল হচ্ছে কতদিন বলো, 1 বছর, মানে 365 দিন, মানে পৃথিবীর পুরো একটা উপবৃত্তে একবার চক্কর দিয়ে আসতে 365 দিন লাগে। তো এখন এই যে x যে দূরে আছে, তাহলে তার তো অবশ্যই বেশি টাইম লাগবে, স্বাভাবিক, তার পর্যায়কালটা একটু কি হবে বলো, বেশি হবে। তো এই পর্যায়কালের সাথে দূরত্বের সম্পর্কটা কি আসলে, মানে এটা হচ্ছে গড় দূরত্বের বর্গ ইজ কিউব ইকুয়াল টু হচ্ছে কি বলো টি স্কয়ার, মানে কিংবা আমরা এভাবে বলতে পারি যে টি স্কয়ার ইজ প্রপোর্শনাল টু হচ্ছে কি বলো আর কিউব। তো এটাতে আমরা ম্যাথ করব কোন ফর্মুলা দিয়ে বলো তো, ম্যাথ করব হচ্ছে আমরা t1 স্কয়ার বাই t2 স্কয়ার ইকুয়াল টু হচ্ছে r1 কিউব বাই r2 কিউব, কিংবা এভাবে একটু সহজ করে লিখলে t1 বাই t2 এর হোল স্কয়ার ইকুয়াল টু হচ্ছে r1 বাই r2 এর হোল কিউব। হ্যাঁ, এখন তোমাদের কাছে একটা কোশ্চেন, মানে আমরা এটার প্রুফটা বইয়ে আছে হচ্ছে বৃত্ত দিয়ে, মানে বইয়ে চিন্তা করে নিছে অ্যাপ্রক্সিমেশন, তারা ধরে নিছে যে এই উপবৃত্তকে একটা বৃত্ত ধরে এই জিনিসটা প্রুফ করছে।
হ্যাঁ, আমরা উপবৃত্ত দিয়েই প্রুফ করব। বৃত্ত দিয়ে প্রুফ করলে সমস্যাটা কি দেখো তো, তাহলে কেপলার প্রথমে এত কষ্ট করে এত দিন ধরে চিন্তা ভাবনা করে যে প্রথম সূত্রটা বলছিল যে পৃথিবী একটা উপবৃত্তাকার কক্ষপথে ঘুরতেছে, তাহলে তুমি তো সেই প্রথমেই তো তুমি তার সমস্যাটা করে দিলা আর কি, ঠিক আছে? তো যারা যারা এই উপবৃত্ত দিয়ে কিভাবে প্রুফ করা পসিবল যে এই 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 সূত্রটা, থার্ড লটা, তো তারা অবশ্যই কমেন্টে জানাবা। আর তোমাদের জন্য আরেকটা কোশ্চেন, সেই কোশ্চেনটা হচ্ছে পৃথিবী যদি, আরেকবার খেয়াল করে শোনো, পৃথিবী যদি যে দূরত্বে আছে সূর্য থেকে, সেই দূরত্ব থেকে যদি অর্ধেক দূরত্বে একটা, মানে অর্ধেক দূরত্বে চলে আসতো, মানে অর্ধেক দূরত্বে একটা উপবৃত্ত দিয়ে ঘুরতো, তাহলে সেক্ষেত্রে পৃথিবী, মানে ধরে নাও যে পৃথিবী থেকে সূর্যের গড় দূরত্ব হচ্ছে আর, হ্যাঁ, তাহলে এখন আর না হয়ে যদি r/2 হইতো, তাহলে সে এক বছরে কত দিন হারাতো? বুঝতেই পারতেছো, কাছে চলে আসলে তার কম, এই যে উপবৃত্তটা সেটার কক্ষপথের দূরত্বটা কম থাকবে আর কি, সেক্ষেত্রে কম সময় লাগবে। তাহলে কোশ্চেন হচ্ছে সে কত দিন হারাতো? তো অবশ্যই অবশ্যই কমেন্টে জানাবো আর কি। আর আমাদের ভিডিওটা যদি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই তোমরা বেশি বেশি করে থামস আপ দিবা, আর হচ্ছে তোমার ফ্রেন্ডদের সাথে বেশি বেশি শেয়ার করবা। যারা এখনো আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করনি তারা সাবস্ক্রাইব করবা। আর তোমাদের যদি কোনো সমস্যা থাকে তাহলে অবশ্যই আমাদের যে গ্রুপ আছে মেটাফিশ, সেখানে জয়েন করে ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথে যে কোনো ধরনের কোনো সমস্যা থাকলে সেখানে পোস্ট করতে পারো, ফ্রেন্ডদের সাথে শেয়ার করতে পারো। ওকে, থ্যাংক ইউ সবাই, ভালো থাকো, সুস্থ থাকো, সাবধান থাকো, আল্লাহ হাফেজ।